মানবদেহ সত্যি একটা অবিশ্বাস্য যন্ত্র তাই না? কল্পনা করুন আমাদের শরীরটা যেন শক্ত পাথরের তৈরি একটা জটিল কাঠামো, আর এর প্রতিটি সূক্ষ্ম ফাঁকফোকর একেবারে বালি দিয়ে নিখুঁতভাবে পূরণ করা, যাতে পুরো ভিত্তিটা দারুণ মজবুত থাকে। আমাদের আজকের এই বিশেষ বৈজ্ঞানিক আলোচনায় আমরা এই মানব যন্ত্রের প্রতিদিনের সাধারণ সব স্বাস্থ্যগত সমস্যা আর চিকিৎসা বিজ্ঞানের দারুণ কিছু রহস্য উন্মোচন করতে যাচ্ছি। ঠিক আছে, চলুন শুরু করা যাক। প্রথমেই থাকছে ওজন ও ব্যারিয়াট্রিক সলিউশন, এরপর চরম তাপমাত্রার প্রভাব, তারপর মাথা ঘোরা ও দৃষ্টিশক্তি, এবং সবশেষে পরিপাকতন্ত্র ও বডি প্লাম্বিং নিয়ে আমাদের আলোচনা। ১ নম্বর পর্ব, ওজন ও ব্যারিয়াট্রিক সলিউশন, মেটাবলিজম ও ওজন নিয়ন্ত্রণের হিসাব নিকাশ। বডি মাস ইন্ডেক্স বা বিএমআই 25-এর নিচে থাকাটা হচ্ছে একদম আইডিয়াল, আর এর বেশি হলেই শুরু হয় ঝুঁকি। এখন ওজন কমানোর বেসিক ম্যাথটা কিন্তু খুব সোজা, ক্যালোরি গ্রহণ কমানো। প্রতিদিন যদি 500 থেকে 1000 ক্যালোরি ঘাটতি তৈরি করা যায় তবেই ওজন কমবে। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? আমরা সারাদিনে যা খাচ্ছি বলে মনে করি, বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক বেশি খেয়ে ফেলি। আর এই ধারণা ও বাস্তবের বিশাল পার্থক্যের কারণেই ওজন কমানোটা আমাদের কাছে এত হতাশাজনক মনে হয়। আর যখন সাধারণ ডায়েট বা ব্যায়ামে কোনো কাজ হয় না, তখনই আসে ব্যারিয়াট্রিক সার্জারি। যেমন ধরুন, রু-এন-ওয়াই সার্জারিতে প্রায় 70% এবং গ্যাস্ট্রিক স্লিভ সার্জারিতে প্রায় 60% পর্যন্ত অতিরিক্ত ওজন কমানো সম্ভব। এই সার্জারিগুলো মূলত পাকস্থলীর আকার ছোট করে দেয় আর খাবারের শোষণটাও শারীরিকভাবে কমিয়ে দেয়। তবে হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এর ফলে কিন্তু শরীরে আয়রন আর ভিটামিন বি12 এর মতো খুব দরকারি পুষ্টির ঘাটতি দেখা দেয়। তাই সার্জারির পর এগুলো সাপ্লিমেন্ট হিসেবে নেওয়াটা একদম বাধ্যতামূলক। এখানে একটা বেশ গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত আছে। যদি দেখা যায় 6 থেকে 12 মাসের মধ্যে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই শরীরের 5% বেশি ওজন হুট করে কমে গেছে, তবে সেটা কিন্তু বেশ চিন্তার বিষয়। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটি খুব বেশি দেখা যায়, যারা হয়তো একসাথে অনেক ধরনের কড়া ওষুধ খাচ্ছেন অথবা আর্থিক সংকটের কারণে ঠিকমতো পুষ্টিকর খাবার খেতে পারছেন না। 2 নম্বর পর্ব, চরম তাপমাত্রা, পরিবেশের চরম অবস্থার সাথে আমাদের শরীরের লড়াই। অতিরিক্ত গরমে অনেক সময় হাতে পানি জমে আঙুলগুলো ফুলে একেবারে সসেজের মতো হয়ে যায়, যাকে হিটেডেমা বলা হয়। তবে এর চেয়েও মারাত্মক কিছু সমস্যা আছে। আচ্ছা, এবার একটা ডায়াগনস্টিক পাজল সমাধান করা যাক। ধরুন, প্রচণ্ড গরমের একটা দিন, ম্যারাথন দৌড় চলছে। হঠাৎ ফিনিশ লাইনের কাছে একজন দৌড়বিদ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এর সবচেয়ে লজিক্যাল ব্যাখ্যা কী হতে পারে? একটু ভেবে দেখুন তো। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো হিট এক্সজশন এবং হিট স্ট্রোকের মধ্যকার পার্থক্যটা। হিট এক্সজশনের শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফ্যারেনহাইটের নিচেই থাকে, আর প্রচুর ঘাম হয়, কারণ তখন হার্ট পর্যাপ্ত রক্ত পাম্প করতে রীতিমতো হিমশিম খায়। কিন্তু হিট স্ট্রোকের বিষয়টা পুরোই আলাদা আর মারাত্মক। এখানে মস্তিষ্কের হাইপোথ্যালামাস কাজ করায় বন্ধ করে দেয়, ত্বক একেবারে শুষ্ক হয়ে যায়, আর তাপমাত্রা 104 ডিগ্রি ক্রস করে যায়। জানেন, সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ক্লাসিক হিট স্ট্রোক সাধারণত বয়স্কদের ক্ষেত্রে কোনো রকম ফিজিক্যাল পরিশ্রম ছাড়াই হতে পারে। হয়তো তারা একটা ভ্যাপসা গরম অ্যাপার্টমেন্টে বসে আছেন আর তাদের শরীর নিজেকে আর কোনোভাবেই ঠান্ডা করতে পারছে না। মস্তিষ্কের ওই হাইপোথ্যালামাস একবার যদি গুরুতরভাবে বিকল হয়ে যায়, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলে সত্যি শিউরে উঠতে হয়। হিট স্ট্রোকে মৃত্যুর হার প্রায় 40%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 40%। এটা একটা চরম জরুরি মেডিকেল কন্ডিশন। এবার চলুন উল্টো দিকটা দেখি, হাইপোথার্মিয়া। অতিরিক্ত ঠান্ডায় শরীরের তাপমাত্রা যখন 95 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তখন সেটা মাইল্ড বা হালকা হাইপোথার্মিয়া। এ সময় শরীর প্রচণ্ড কাঁপে। কিন্তু তাপমাত্রা যখন 82 ডিগ্রির নিচে নেমে যায়, তখন পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ত্বক নীল হতে শুরু করে এবং হার্টের ছন্দে মারাত্মক সমস্যা বা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া দেখা দেয়। এই পর্যায়ে খুব সতর্কতার সাথে শরীরের ভেতরের তাপমাত্রা অর্থাৎ কোর টেম্পারেচার বাড়াতে হয়, কারণ একটা কোল্ড হার্টেড বা বরফ শীতল হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেম সাধারণ কার্ডিয়াক ওষুধে একদমই রেসপন্স করবে না, যতক্ষণ না শরীরটা ভেতর থেকে আবার গরম হচ্ছে। 3 নম্বর পর্ব, মাথা ঘোরা ও দৃষ্টি, আমাদের স্নায়ু ও চোখের সেন্সিটিভ দুনিয়া। মাথা ঘোরার সমস্যা বা ভার্টিগো ডায়াগনোসিসের ক্ষেত্রে নিস্টাগমাস বা চোখের অনৈচ্ছিক নড়াচড়া হচ্ছে ডাক্তারদের সবচেয়ে ভালো বন্ধু। পেরিফেরাল ভার্টিগোর কথাই ধরুন, এটা খুব হঠাৎ করে শুরু হয়, আর এতে চোখ ডানে বামে বা অনুভূমিকভাবে কাঁপতে থাকে। এটাই সবচেয়ে কমন। অন্যদিকে সেন্ট্রাল ভার্টিগো মূলত ব্রেইন স্টেমের কোনো সমস্যা বা টিউমার থেকে তৈরি হয়, আর এখানে চোখ অনেকটা বৃত্তাকারে ঘুরতে থাকে। আর এই বিষয়টাই খুব চমৎকারভাবে মেনিয়ার্স ডিজিজকে তুলে ধরছে।
এখানে কিছু স্পেসিফিক লক্ষণের একটা কম্বিনেশন দেখা যায়। মাঝে মাঝেই তীব্র মাথা ঘোরা, শ্রবণ শক্তি কমে যাওয়া, কানের ভেতর ভারী বা ব্লকড ফিল হওয়া আর ভো ভো শব্দ হওয়া, যাকে আমরা টিনিটাস বলি। এই নির্দিষ্ট সংমিশ্রণটাই মেনিয়ার্সকে অন্যান্য সাধারণ মাথা ঘোরার সমস্যা থেকে একদম আলাদা করে চেনা যায়। এবার চোখের কিছু ইমার্জেন্সি অবস্থা সম্পর্কে একটু কুইক ধারণা নেওয়া যাক। অ্যামোরোসিস ফিউগ্যাক্সের কারণে সাময়িকভাবে হুট করে দৃষ্টি চলে যেতে পারে, যেটা বেশ ভয়ের। এরপর আছে অ্যাকিউট গ্লুকোমা, যেখানে চোখের ভেতরের চাপ মারাত্মকভাবে বেড়ে যায়। তবে পুরো বিশ্বজুড়ে দৃষ্টিশক্তি হারানোর সবচেয়ে প্রধান কারণটা কি জানেন? সেটা হলো ছানি বা ক্যাটারাক্ট, যা খুব ধীরে ধীরে আমাদের দৃষ্টিকে একদম ঝাপসা করে দেয়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের সেন্ট্রাল ভিশন বা কেন্দ্রীয় দৃষ্টিশক্তি কমে যাওয়ার আরেকটা বড় কারণ হল ম্যাকুলার ডিজেনারেশন। এর মূলত দুটো ধরন আছে। ড্রাই বা শুষ্ক ধরনে রেটিনার নিচে ড্রুজেনয়েড বর্জ্য পদার্থ জমা হতে থাকে, আর ওয়েট বা আর্দ্র ধরনে একদম নতুন কিছু অস্বাভাবিক রক্তনালী তৈরি হয়। এই ওয়েট ধরনের চিকিৎসার জন্য স্পেসিফিক কিছু গ্রোথ ইনহিবিটর ইনজেকশন দেওয়া হয়। তবে জেনে রাখা ভালো, ড্রাই ধরনের একদম প্রথম পর্যায়ে শুধু ভিটামিন সাপ্লিমেন্ট খেলে যে খুব একটা ম্যাজিকের মতো কাজ হয়, এমনটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এখনও পুরোপুরি প্রমাণিত নয়। চতুর্থ এবং শেষ পর্ব, পরিপাকতন্ত্র ও বডি প্লাম্বিং, আমাদের শরীরের বর্জ্য নিষ্কাশন মেকানিজম। চলুন একটু হার্ড ডাটার হালকা মজার তথ্য দিয়ে এই পাঠটা শুরু করি। গবেষণার তথ্য বলছে প্রতিদিন একজন মানুষের শরীরে গড়ে প্রায় 500 থেকে 1500 সিসি গ্যাস তৈরি হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। খাবার খাওয়ার সময় আমরা যে বাতাসটা গিলে ফেলি আর পরিপাকতন্ত্রে প্রাকৃতিকভাবে যে মিথেন গ্যাস তৈরি হয়, এই দুটো মিলেই মূলত এত বিশাল ভলিউমের গ্যাস প্রডিউস করে। সুতরাং এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো হার্নিয়া ডায়াগনোসিস করার টেকনিক। ডাক্তাররা হ্যাসেল-বার্গস ট্রায়াঙ্গল নামের একটা কাল্পনিক অ্যানাটমিক্যাল বা শারীরিক ভিত্তীয় সীমানা ব্যবহার করে পেটটাকে ম্যাপ করেন। এই সীমানার ভেতরের দিকে বা মিডিয়াল অংশে যা হয় সেটা হলো ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, আর বাইরের দিকে বা ল্যাটারাল অংশে যা হয় তা হলো ইনডিরেক্ট হার্নিয়া। ডাক্তারদের জন্য এটা একেবারে পারফেক্ট একটা ন্যাভিগেশন টুল। পরিপাকতন্ত্রের একদম শেষের দিকের একটা যন্ত্রণাদায়ক সমস্যা হল হেমোরয়েডস বা পাইলস। এর 4টা গ্রেড আছে, যা ধাপে ধাপে বাড়ে। গ্রেড 1-এ কোনো প্রোল্যাপস বা বাইরে বেরিয়ে আসার ব্যাপার থাকে না। গ্রেড 2-তে এটা বাইরে আসে ঠিকই, কিন্তু নিজে নিজেই আবার ঠিক হয়ে যায়। গ্রেড 3-তে ম্যানুয়ালি ভেতরে ঢুকাতে হয়, আর গ্রেড 4 হলো সবচেয়ে খারাপ অবস্থা, যেখানে এটা বাইরে আটকে থাকে। প্রথম দিকের গ্রেডগুলোতে খাবারে প্রচুর ফাইবার যোগ করলেই বেশ ভালো উপকার পাওয়া যায়, কিন্তু একদম লাস্ট স্টেজে গেলে সার্জিক্যাল ব্যান্ডিং ছাড়া আর কোনো উপায় থাকে না। চিকিৎসা বিজ্ঞানের এই জার্নির একদম শেষ টপিকে আমরা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার সমস্যা বা বিপিএইচ নিয়ে কথা বলবো। এই সমস্যা সমাধানে মূলত 2 ধরনের ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার হয়। আলফা ব্লকারগুলো খুব ফাস্ট কাজ করে, এগুলো পেশিকে রিল্যাক্স করে ইনস্ট্যান্ট আরাম দেয়। অন্যদিকে 5-আলফা রিডাকটেজ ইনহিবিটরগুলো কাজ করতে বেশ কিছুটা সময় নেয় ঠিকই, তবে এরা দীর্ঘমেয়াদে প্রোস্টেটের আকারটাকে ছোট করে আনতে সাহায্য করে। এতক্ষণ তো আমরা এই জটিল মানবযন্ত্রের অনেক মেকানিজম নিয়ে জানলাম, কিন্তু শেষমেশ একটা বড় প্রশ্ন থেকেই যায়, আমাদের এই শরীরটাকে মেনটেন করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কোনটা? এই শারীরিক রোগগুলো নিজে, নাকি আমাদের শরীর প্রতিদিন আমাদের যে সূক্ষ্ম ছোট ছোট সতর্ক সংকেতগুলো দেয় সেগুলো ঠিক সময়ে চিনতে পারা? একটু ভাববেন বিষয়টা নিয়ে। আমাদের আজকের এই আলোচনায়